জনপ্রতিনিধিত্ব করা মানে নিজের ঢাক নিজে পেটানো কিন্তু নয়। জনপ্রতিনিধিত্ব করা মানে জাহিরনামা নয়। এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। স্রেফ উপস্থাপন। দর্শক বন্ধুরা যাদের মনে গড়গড়ে বিষ, তারা ভাবেন লেখাটাও মনে হয় আমাদেরই। না, যাই হোক, শুরু করছি। শনিবার সকাল মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানঘাট থেকে ধোঁয়া উঠছে আকাশে। বিজ্ঞাপন জগতের আইকন পীযূষ পান্ডেকে শেষ বিদায় দিতে জড়ো হয়েছে চেনা অচেনা বহু মুখ। ঘিরে রয়েছেন বোনেরা, পরিবারের অন্য সব সদস্য, ইলাউরুন, ছাত্রছাত্রী, সহকর্মীরা। গুনগুন করছেন তারা একটাই গান, মিলে সুর মেরা তুমহারা। গানটা যদি আপনাদের মনে না পড়ে তাহলে সুরটাও একটু শুনিয়ে দিচ্ছি। মিলে সুর মেরা তুমহারা, তো সুর বনে হামারা। পীযূষ পান্ডের লেখা এই গান গত 4 দশক ধরে বেঁধে এসেছে গোটা দেশকে। 14টা ভাষা, একের পর এক চোখ জুড়ানো লোকেশন, ঐতিহ্য এবং একটাই নাম, ভারত। রাজীব গান্ধী চেয়েছিলেন এমনই কিছু। বিবিধের মাঝে মহান এই দেশ, তাকে একেবারে অন্য মোড়কে তুলে ধরা দেশবাসীর সামনে। প্রত্যেক নাগরিক যেন নিজেকে কানেক্ট করতে পারে। দিল্লি হোক, কলকাতা হোক, মুম্বাই, আগরতলা বা কুর্নুল, প্রত্যেকের ভাষা এবং সংস্কৃতির সমান গুরুত্ব। লালকেল্লায় তাঁর ভাষণের পর সম্প্রচার হবে দূরদর্শনে। সেই সময় টিভি বলতেছিল এই একটাই মাধ্যম, দূরদর্শন। সালটা যে 1988। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছিলেন পীযূষ পান্ডে। আজ তিনি আবার ট্রেন্ডিং। তার সেই মিলে সুর মেরা তুমহারাও ট্রেন্ডিং। কারণ আরো একটা গানের জন্য এই গানটা ট্রেন্ডিং। এবারও প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব রূপ দিতে, কিন্তু গানের বল মোদি হয় তো মুমকিন হয়। আজকের যুগের অভিনেতা অভিনেত্রীরা গলা মেলাচ্ছেন, হাত মুঠো করে আকাশে ছুঁড়ছেন আর গাইছেন মোদি হয় তো মুমকিন হয়। এও এক অভিজ্ঞতা বটে। গণসঙ্গীত শুনেছি আমরা, কিন্তু এটা পুরোদস্তুর রাজনৈতিক অ্যানথেম, ব্যক্তি সঙ্গীত। দেশ নয়, ব্যক্তি আগে, এটাই আজকের ভারতের নয়া স্লোগান। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি এই ব্যক্তি সঙ্গীতে আপ্লুত? আসার কথা হলো পরিসংখ্যান, কিন্তু সে কথা বলছে না। কারণ এই গান ইউটিউবে রিলিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এর ডিসলাইকের সংখ্যা লাইককে ছাপিয়ে গিয়েছে। লাইক যখন ছিল 46,976টা, ডিসলাইক তখনই 4,07,611টা। মানুষ যে এই জাহিরনামা পছন্দ করেনি, মানুষ যে মোদির এই নিজের ঢাক নিজে পেটানো পছন্দ করেনি, সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই। কারণ ভারতবাসী প্রতিশ্রুতি এবং মুমকিনের বহর বুঝে নিয়েছে। 11টা বছর তার জন্য কম সময় নয়। রাহুল গান্ধীর কংগ্রেস মানুষের আস্থা অর্জনের মতো আর একটু কাঠখড় পোড়াতে পারলে গত বছর লোকসভা ভোটের ফলও হয়তো অন্যরকম হতো। প্রশ্ন হলো, প্রতিশ্রুতি এবং আশ্বাসের পাহাড়ের উচ্চতা কতটা জরিপ করতে পেরেছে মানুষ? সাধারণ মনস্তত্ত্ব হলো, কি পেয়েছি সেটা উল্টো দিক থেকে মানুষ শুনতে চায় না। অর্থাৎ কেউ যদি বলে, ওহে তোমাকে আমি বাড়ি তৈরির জন্য লোনের ব্যবস্থা করে দিয়েছি, তোমার বাড়িতে জল আসতো না, পাইপ লাইন বানিয়ে দিয়েছি, তুমি খেতে পেতে না, ফ্রিতে চাল দিয়ে যাচ্ছি, কেউ সেটা ভালোভাবে নেয় না, কেউ সেটা ভালোভাবে নেবে না। অথচ সবটাই হয়তো ঠিক, কিন্তু তারপরেও মানুষ মনে মনে বলে, করেছো তো ঠিক আছে, কিন্তু সেটা বারবার জাহির করার কি আছে? তো এটাই যদি ব্যক্তি থেকে সরকার বা নির্বাচিত প্রতিনিধির দিকে ঘুরে যায়, তাহলে এই মনে করা ব্যাপারটাও আর আসে না। তখন ভোটাররা মনে করে এই শব্দ তোমার দায়িত্বই ছিল, এই শব্দ তোমারই দায়িত্ব, তোমাকে ভোট দিয়ে পাঠিয়েছি, এগুলো করাটাই তো তাই তোমার কর্তব্য। অর্থাৎ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা, রাস্তাঘাট বা পানীয় জলের লাইন, চাকরির ব্যবস্থা, জিনিসপত্রের দাম কমানো, প্রত্যেকটা পরিষেবা দেওয়ার জন্যই সরকার রয়েছে এবং অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারেরই দায়।
সরকারেরই কাজ। এই কাজ একজন জনপ্রতিনিধি করছে কিংবা করছে না, এর বাইরে তৃতীয় কোনো অপশন হতেই পারে না, এর বাইরে তৃতীয় কোনো অপশন থাকতেই পারে না। কিন্তু তিনি যখন জনসমক্ষে সেই সব কাজকর্মের ফিরিস্তি দেন, নিজের ঢাক নিজে পেটান, সাধারণ মানুষ কিন্তু তখন তার সবকটাই নিজের জীবনের সঙ্গে মেলাতে শুরু করে। সে হিসাব কষে এই যে লোকটা এত কথা বলছে, এর মধ্যে সত্যিই কোনটা কোনটা পেয়েছি আমরা। বলছেন রোজগার মেলায় 10 লক্ষ চাকরি হয়েছে, তাহলে আমার ছেলেটা মাস্টার ডিগ্রি করেও ঘরে বসে রয়েছে কেন? প্রতিদিন হন্যে হয়ে দৌড়ে দৌড়ে ঘুরেও কেন একটা চাকরি জুটছে না তার? কেন সরকারি দপ্তরে এত পদ খালি পড়ে রয়েছে? মানুষ কিন্তু এটা বলবে। এই যে উনি বলছেন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এসে গিয়েছে, তাহলে কেন অফিস থেকে ফেরার সময় বাজারে ঢোকার আগে দেখে নিতে হয় পকেটে কত টাকা আছে? এটা দেখতে হয় কেন? 3-4 বছর আগেও যে টাকায় 1 সপ্তাহের বাজার হয়ে যেত, এখন কেন তা দিয়ে দুদিনের বাজার করাও সম্ভব হয় না? স্পেস টেকনোলজি দিয়ে নাকি রাস্তা তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা খরচের পরও কেন তাহলে ওই রাস্তাতেই এক মানুষ সমান গর্ত? আমরা কি রোড ট্যাক্স দেই না? মানুষে হিসাব মিলিয়ে চলেছে, নিরন্তর মানুষে হিসাব মিলিয়ে চলেছে। তাই কি করেছি সেটা ফলাও করে বলাটা কোনো কাজের কথা নয়, লোকে বাতিলবাজ বলবে। বরং কি এখনো করতে পারিনি, কোন কোন কাজ করা এখনো বাকি রয়ে গেছে, বাকি আছে, মানুষ এটাই শুনতে চায়। সেটাও শুনতে চায় আজ এবং এখনই। 25 বছর পরের গল্প সেটা নয়, 25 বছর পরে সেইটা বাস্তবায়ন হবে এমন গল্প নয়, এটা শুনতে চায় না মানুষ। অতদিন কে বাঁচবে তার ঠিক আছে, নাকি কার সরকার তখন রাজত্ব করবে তার কোনো হদিশ আছে? কোনোটাই নেই। যা করার আজই করতে হবে, মানুষ এটাই চায়। পরিকাঠামো উন্নয়ন, কারখানা, উৎপাদন বৃদ্ধি, চাকরি, মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ, সেই ব্যাখ্যা কেন আসে না ভাষণে? কেন আসে না ভাষণে? রাজীব গান্ধী প্রধানমন্ত্রী মেটেরিয়াল ছিলেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু তিনি যে পলিটিশিয়ান ছিলেন না সেটা নিশ্চিত করে বলা যায়। মা ইন্দিরা গান্ধীর মর্মান্তিক মৃত্যু তাকে ওই কুর্সিতে অক্লেশে বসার সুযোগ করে দিয়েছিল। মিস অ্যাডভেঞ্চারের কমতি ছিল না তার স্বল্প পরিসরের রাজনৈতিক কেরিয়ারে, তবু বলা যায় তিনি চেষ্টা করেছিলেন, এই দেশের জন্য চেষ্টা করেছিলেন। প্রযুক্তি এগিয়ে নিয়ে যাবে ভারতকে, এই স্বপ্ন তিনি দেখেছিলেন। 1984 সালে শিখ বিরোধী দাঙ্গা দেশের মাটিতে সাম্প্রদায়িক অস্থিরতাকে যেভাবে সার জল দিয়েছিল, তার সমূলে বিনাশ চেয়েছিলেন রাজীব গান্ধী। 1988 সালে লালকেল্লায় দাঁড়িয়ে রাজীব গান্ধী বলেছিলেন, আমাদের যেমন দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে হবে, তেমনি মোকাবিলা করতে হবে সাম্প্রদায়িক অস্থিরতার। আমাদের দেশ এগোবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু এই সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে একসঙ্গে, তবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমাদের দেশ। প্রধানমন্ত্রী হওয়ার পর কি কি করেছেন তার থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি কোন কোন কাজ করতে হবে তার উপর। কিভাবে দূর হবে গরিবি, কিভাবে আসবে কৃষি বিপ্লব, বাড়াতে হবে কলকারখানা, তাহলেই বাড়বে কর্মসংস্থানের সুযোগ। রাজীব গান্ধী বলেছিলেন এই সব তাকে করতে হবে এবং করতে হবে অতি দ্রুত। রাজীব গান্ধীও তো বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এসেছিলেন, 400-র বেশি লোকসভায় আসন জিতেছিল তার দল। ওভার কনফিডেন্স দেখানো দোষের ছিল না, তাও কিন্তু তিনি দেখাননি। বলেননি যে 25 বছর পর আমি অমুক করব, তমুক আনবো। যে বছর লালকেল্লায় দাঁড়িয়ে আম জনতাকে জানিয়েছিলেন তার কি কি করা বাকি, তার পরের বছরই বিদায় নিতে হয়েছিল তাকে। শিক্ষা ছিল তার অন্দরে, তাই বুঝেছিলেন কাজ করতে হবে, ধর্মের বেশাতি নয়। ধর্মের বেশাতি করলে চলবে না, ধর্মের বেশাতি নিষিদ্ধ করতে হবে। বরং মানুষের পেটের ভাত নিশ্চিত করতে হবে, শিক্ষিত করতে হবে যুব প্রজন্মকে, কম্পিউটারে, টেলিফোনে, প্রযুক্তিতে, কারণ ওটাই ভবিষ্যৎ, ওটাই যুবদের ভবিষ্যৎ। আর এখন সূর্যের দিকে পিছন ফিরে আমরা আলোর সন্ধান চালিয়ে যাচ্ছি। বিহার ভোট তার সবচেয়ে বড় প্রমাণ। প্রত্যেকটা দল নিজের মতো করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। নীতিশ কুমার প্রত্যেক মহিলাকে 10,000 টাকা করে অনুদান দিচ্ছেন। অযোধ্যায় রাম মন্দিরের মতো সীতামারিতে মা সীতার মন্দির তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে তেজস্বী যাদব দাবি করছেন ভোটে জিতে এলে প্রত্যেক পরিবারের একজন করে সরকারি চাকরি পাবে, সঙ্গে মাসে মাসে টাকা তো রয়েইছে। কিন্তু তাতে কি বিহারে কোনো সংস্থা এসে নতুন প্রজেক্টে হাত দেবে? কারখানা হবে কিংবা আইটি হাব? হবে না। মানুষের মাথাপিছু আয় বাড়বে? কোথা থেকে আসবে এই টাকা?
এরপর জাতিগণনা আছে, তার জেরে মাথাচাড়া দেওয়া জাতপাতের রাজনীতি আছে, বিভেদ, ধর্মের নামে অশান্তি, ভিটে মাটি ছেড়ে কাজের খোঁজে অন্যত্র চলে যাওয়া মানুষ, এটাই কি উন্নত বিহার নাকি উন্নত ভারত? যে যার ভোট ব্যাংক গোছাতে ব্যস্ত, কেউ ধর্মের নামে গোছাতে ব্যস্ত, কেউ চাকরির নামে। ভোট ব্যাংক হিসেবে না দেখে তাদের কি মানুষ হিসেবে ভাবা যায় না? শুধু এই দেশের নাগরিক হিসাবে ভাবা যায় না? যার মানদণ্ড টাকা, ধর্ম বা সম্পত্তি কিছুতেই হবে না, ফারাক হবে শুধু নজরের, ফারাক হবে শুধু দৃষ্টির। মিলে সুর মেরা তুমহারার প্রথম দৃশ্যে পণ্ডিত ভীমসেন যোশীকে দেখা গিয়েছিল একটা অপরূপ ও সুন্দর ঝর্ণার পাশে বসে সুর মেলাতে দেখা গিয়েছিল কোদাইকানালের পাম্বার ফলস, সেই ঝর্ণা যেখানে শুটিং হয়েছিল বিখ্যাত লিরিল বিজ্ঞাপনের। পার্থক্য কোথায় হলো? পার্থক্য হলো প্রেজেন্টেশনে। দেশকে আপনি কোন নজরে দেখবেন সেটা আপনার সিদ্ধান্ত। মানুষের অন্ন নিশ্চিত করবেন নাকি ধর্মীয় ভাবাবেগে উস্কানি দেবেন সেটাও আপনার সিদ্ধান্ত। স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বে সনাতনী ধর্মকে তুলে ধরেছিলেন, কিন্তু আরো একটা কথা বলেছিলেন সাথে সাথে, তিনি বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, আগে ক্ষুধার্ত দেশবাসীর মুখে ভাত তুলে দিতে হবে, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির কাছে দেশ মানে কিন্তু মানুষ, দেশ মানে জাত নয়, দেশ মানে ধর্ম নয়, দেশ মানে বর্ণ নয়। বিবিধের মধ্যে ঐক্য, তবেই একের সঙ্গে অন্যের সুর মিলবে, সাটা ঠিক মতো লাগবে, মোদিরও লাগবে, মদনেরও। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য দিয়ে গঠনমূলক মন্তব্য করে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেই সবগুলো গ্রহণ করব, আপনাদের সেই অভিমত, আপনাদের সেই মন্তব্য আমরা গ্রহণ করব। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।